নমস্কার, দেখছেন তারা নিউজ। আপনাদের সঙ্গে রয়েছি আমি দেবলীনা। 10ই জুলাই রাজ্যের 4টি কেন্দ্রে ছিল উপনির্বাচন। তার ফলাফল প্রকাশিত হয়েছে আজ, অর্থাৎ 13ই জুলাই। এই 4টি কেন্দ্রই কিন্তু রাজনৈতিকভাবে বেশ তাৎপর্যপূর্ণ। 4টি কেন্দ্র নিয়ে আলোচনার জন্য এই মুহূর্তে আমাদের সঙ্গে আমরা পেয়ে গেছি আমাদের চিফ রিপোর্টার সাম্যজিৎ ঘোষকে। সাম্যদা, স্বাগত জানাই। প্রথমে বাগদার বিষয়ে আসা যাক। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ কেন্দ্র, আমরা জানি। মতুয়া অধ্যুষিত একটা কেন্দ্র, প্রায় 80%-রও বেশি মানুষ মতুয়া সম্প্রদায়। এখানে আমরা দেখলাম তরুণ তুর্কি প্রার্থী এখান থেকে মধুপর্ণা, তিনি প্রায় 33,664 ভোটে জয়লাভ করেছেন। হিউজ মার্জিন বলা যায়। তো এটা একটা ভীষণ চ্যালেঞ্জের জায়গা ছিল, যেটা তৃণমূলের কাছে বলা যেতে পারে তৃণমূল নিয়েছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে নিজে থেকেই চুজ করেছিলেন। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই কেন্দ্রে আমরা দেখেছি যে সিএ একটা বড় ফ্যাক্টর কিন্তু প্লে করার কথা, যেটা শান্তনু ঠাকুরকেও আমরা দেখলাম বনগা লোকসভা নির্বাচনে একটা বড় মানে সুযোগ দিয়েছে। তো সেই জায়গা থেকে হঠাৎ করে এই অবক্ষয়টাকে কি মনে হচ্ছে যে কারণ? অবক্ষয় নয়, লোকসভার নিরিখে কিন্তু এখানে এগিয়েছিল বিজেপি। এটা শুধু নয়, রানাঘাট এমনকি রায়গঞ্জেও সেই জায়গাটা রিকভার করে তৃণমূল জয় পেয়েছে। সাধারণত উপনির্বাচনগুলোতেই শাসক দলেরই জয় হয়, এটা বড় বড় ট্রেন্ড। কয়েকটা, একটা দুটো হয়েছে, একটা দুটো এরকম হয়। সেক্ষেত্রে এবারে ব্যাপারটা ছিল যে বাগদায় বিশ্বজিৎ দাসের দাঁড়ানোর কথা ছিল। লোকসভা নির্বাচনের পরে হয়তো সবাই বিশ্বজিৎ দাসকে না দিয়ে মধুপর্ণাকে দেওয়া হয়েছে এবারে, মধুপর্ণা ঠাকুরকে। এবং ঠাকুরবাড়ির ওই এটাকে দেওয়ার জন্যই করা হয়েছিল মধুপর্ণাকে। তো এই লড়াইটা ঠাকুরবাড়ির অন্দরের লড়াইও বলা যেতে পারে, কারণ বিজেপি থেকে লোকসভায় দাঁড়িয়েছে শান্তনু ঠাকুর। ঠাকুরবাড়ির দখল কে নেবে এই নিয়ে একটা বেশ বিতর্ক তৈরি হয়েছিল, এবং আমরা দেখতে পেয়েছিলাম যে শান্তনু ঠাকুর সেই গেট ভেঙে, তালা ভেঙে দখল নিয়ে নিয়েছে। এদিনকে এই জয়ের পরে আবার দেখা গেল যে এরাও আবার ফের দখল নিয়েছে মমতা বলার যে অফিস ঘরটা। তো এইটা একটা ছিল, এবং সেই জায়গায় মমতা ব্যানার্জি একজন তরুণ মুখের ওপর ভরসা করেছিলেন, সেটা তিনি জয় পেয়েছেন সেক্ষেত্রে। এবং আমার মনে হয় যে বিশ্বজিৎ দাস দাঁড়ালে কি হতো, হয়তো জিতেও যেতে পারতেন, কিন্তু একটা ঠাকুরবাড়ির যে প্রভাব, যে ছোঁয়া, সেটা এর মধ্যে ছিল। এবং সিএ নিয়ে যে বিতর্কটা আমরা দেখছি গত 2 মাস ধরে চলছে, সেটার একটা ফ্যাক্টর নিশ্চয়ই আছে, এটা প্লে করেছে নিশ্চয়ই। কারণ তৃণমূলের যেটা বক্তব্য ছিল যে সিএ হলে অনেকের নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে, যে দাবিটা নিয়ে বরাবর ওরা বলে এসছেন, এবং মুখ্যমন্ত্রীও তাই করেছেন। যদিও পাল্টা স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে শান্তনু ঠাকুর নিজেও, যিনি মতুয়ার অন্যতম মুখ, তিনিও বলেছিলেন যে কারোর নাগরিকত্ব এখানে কাড়া হচ্ছে না সিএ আইনটা। এই বিতর্ক তো থাকবেই। তো সেক্ষেত্রে লোকসভা নির্বাচনের নিরিখে সেভাবে মানুষের কাছে বার্তা পৌঁছে দিতে পারলো না। কারণ আমরা দেখেছিলাম শান্তনু ঠাকুর তিনি বলেছিলেন যে যেদিন উপনির্বাচনও ছিল 10ই জুলাই, সেদিন রীতিমতো ঠাকুরবাড়িতে ক্যাম্প করে সবাইকার সার্টিফিকেট মানে দেওয়ার ব্যবস্থা করার কথা। তো সেই জায়গা থেকে মানুষ কি বিশ্বাসটা কোথাও রাখতে পারছে না? না, এটা একটা ঠিক ওই সিএটাই একমাত্র ফ্যাক্টর এখানে নয়, এর মধ্যে অন্য কোনো ফ্যাক্টর, আরো অনেক ফ্যাক্টর রয়েছে। যেরকম তার একটা বড় কারণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এবার লোকসভা নির্বাচন কেন, গত যে বিধানসভা নির্বাচন হয়েছিল, লক্ষ্মীর ভাণ্ডার একটা বড় ফ্যাক্টর। সেই লক্ষ্মীর ভাণ্ডার এটাতেও অনেকটা কাজ দিয়েছে, এবং বিশেষ করে রুরাল এরিয়াগুলোতে বলা যেতে পারে, সেই ক্ষেত্রে কিন্তু এখানে কাজ দিয়েছে। প্লাস এটাও একটা প্রশ্নচিহ্নের মধ্যে রয়েছে যে সত্যি সত্যি সিএ কার্যকর হলে, কতটা কার্যকর হলে কজন নাগরিকত্ব থাকবে বা থাকবে না, এইটা নিয়ে একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে। সেক্ষেত্রেও কিছুটা ভোট ওদিক থেকে সরে গেছে। আর মানে সিএ কে মূল কারণ হিসেবে আপনি ধরছেন না, মনে হচ্ছে আরো অন্যান্য ফ্যাক্টর রয়েছে। যেটা অবশ্যই এখানে আরেকটা বিষয় সাম্যদা, যেটা বাগদার ক্ষেত্রে বলতেই হচ্ছে, যে সুকান্ত মজুমদার তিনি যখন বিনয় বিশ্বাসের সমর্থনে প্রচারে এসেছিলেন, তিনি একটা জিনিস বলেছিলেন যে তৃণমূল বাগদায় জিতলে ফুটপাতের দোকানগুলো ভাঙবে। এই ফুটপাত সংক্রান্ত বিষয় নিয়ে আমরা দেখেছি মুখ্যমন্ত্রীর নির্দেশের পর থেকে বিভিন্ন জায়গায় যে জায়গাগুলোকে বেদখল করার চেষ্টা করা হয়েছিল, সেটা নিয়ে যথেষ্ট প্রশাসনকে অ্যাক্টিভ থাকতে। এই ধরনের বক্তব্য কি কোথাও একটা ভুল বার্তা
বার্তা দিতে পারে বলে মনে হচ্ছে? না, ফুটপাতটা ইস্যু ওই জায়গাগুলোতে কতটা পড়েছে সেটা এক্ষুনি বলা যাবে না। তার কারণ হচ্ছে যে প্রথম দুদিন ধরে খুব তেড়ে ফুড়ে কাজ এরকম উচ্ছেদের এই ব্যাপারটা ঘটার পরে মুখ্যমন্ত্রী কিন্তু সবাইকে নিয়ে আলোচনা করেছেন, 1 মাস সময় দিয়েছেন যে এক্ষুনি উচ্ছেদ না করে বিকল্প একটা কি সংস্থান করতে হবে সবার জন্য, বিকল্প কি করা যায় সেইটা একটা এখানে যে কতটা প্রভাব ফেলেছে সেটা কিন্তু এক্ষুনি বলা যাবে না ওটা নিয়ে। বিজেপি যেটা বলছে যে পুনর্বস্থানের ব্যবস্থা করা হচ্ছে না, উল্টে তাদের উচ্ছেদ করা হচ্ছে, এইটাকে তারা বিভিন্ন জায়গায় গুরুত্ব দিয়েছে। এমনকি নদিয়ার ক্ষেত্রেও কিন্তু তারা যথেষ্ট এই ফ্যাক্টরটাকে গুরুত্ব দিয়েছে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এটার প্রভাব নেই বলেই মনে করছে। এক্ষুনি প্রভাবটা তার পড়ছে না। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যখন বললেন যে বেলাগাম হয়ে যাচ্ছে, বুলডোজার কেন চালু করা হচ্ছে, কিন্তু তারপরে ওনার জোর দেওয়ার জায়গাটা ছিল যে সরকারি জায়গা বেদখল হয়ে গেছে, বহু ক্ষেত্রেই আমরা দেখতে পেয়েছি বেদখল হয়ে গেছে। এবং সেক্ষেত্রে প্রশাসন পরে গিয়ে যেটা করেছে সেটা হচ্ছে যে তাদেরকে ওই সার্ভে করা হচ্ছে, যে সার্ভে থেকে বলা হচ্ছে যে কবে থেকে তারা দোকান করছে, কোথা থেকে এসছে, কি ব্যবসা করছে, তাদেরকে তারপরে বোঝানো হয়েছে যে বিকল্প ব্যবস্থাটা করে দেওয়া হবে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমার মনে হয় যে সেই আশ্বস্ত ব্যাপারটা তারা পেয়েছে, সেটা একটা ফ্যাক্টর। কিন্তু ফুটপাত উচ্ছেদটা কিন্তু এখানে বড় ব্যাপার বলে আমি মনে করি না অন্তত। এবার যদি আমরা রায়গঞ্জের দিকে তাকাই, তাহলে এখান থেকে তৃণমূল থেকে কৃষ্ণ কল্যাণী তিনি ৪৯,৫০০ ভোটে জয়লাভ করেছেন। তিনি বরাবর দেখা গেছে এখানে মানে কৃষ্ণ কল্যাণী তিনি যখন পরাজিত হয়েছিলেন লোকসভা ভোটে, তখন অনেকেই মনে করেছিলেন তারপরে তার আবার প্রার্থী হিসাবে দাঁড়ানোটা এটা কতটা মানে এই মুহূর্তে তারা জয়ী, কিন্তু কতটা তাদের শক্তিশালী বলে মনে হচ্ছে। কৃষ্ণ কল্যাণী মানে একবার বিজেপি তারপরে আবার তৃণমূল এরকম করেই হয়েছে। এবার সেই অঙ্কটা কিন্তু অন্যরকম একটা ব্যাপার ছিল যে তৃণমূলের, বিজেপির এবং থার্ড যে শক্তি কংগ্রেস এবং বাম, এদের ভোটগুলো কোথায় পড়ছে সেটা একটা বড় ফ্যাক্টর ছিল। সেক্ষেত্রে লোকসভা নির্বাচনে একরকম চিত্র আমরা দেখতে পেয়েছি, কিন্তু উপনির্বাচনে এসে আমরা দেখলাম যে সেই চিত্রটা বদলে। এখন এটা হচ্ছে যে বিধানসভা বা লোকসভা নির্বাচনে তৃণমূলের যে এই যে একটা ক্লিন সুইপ না হলেও একটা বড় ব্যবধানে জেতা, মানে বিজেপির থেকে 7টা আসন ছিনিয়ে নেওয়া, এইটা একটা বড় ফ্যাক্টর প্লে করে গেছে। এবং সেক্ষেত্রেই কিন্তু প্রভাবটা বিধানসভা নির্বাচনেও পড়েছে। এবং কৃষ্ণ কল্যাণী যেহেতু চেনা প্রার্থী, তাই জন্য মানুষ তাকে ভোট দিয়েছে এবং তৃণমূল সেই জায়গাটায় আস্থা রেখেছে। যথারীতি এখানেও ছাপ্পা ভোটের অভিযোগ করেছিল অন্যান্য বিরোধী শিবির, সেই অভিযোগ আমরা দেখেছি। মানিকতলা কেন্দ্রের দিকে যদি আসি, এই কেন্দ্রে কিন্তু ভোট খুব কম পড়েছিল, 51%। যদিও কুণাল ঘোষকে এই বিষয়ে বলতে দেখা গেছে যে সাধারণত উপনির্বাচনে এই বিষয়টা হয়ে থাকে। কুণাল ঘোষের প্রসঙ্গে আরো আসতে হচ্ছে, কারণ সুপ্তি পান্ডে তিনি এখানের প্রার্থী হলেও আমরা দেখেছি কুণাল ঘোষের সঙ্গে বিজেপি প্রার্থী কল্যাণ চৌবের একটা অডিও যে ক্লিপ সংক্রান্ত বিতর্ক, এটা কিন্তু যথেষ্ট চর্চায় থেকেছে। হ্যাঁ, সেটা নিয়ে এখনো বিতর্ক রয়েছে এবং সেটা ওই দিনকে তারপরে কিন্তু ওই বিতর্কটা দুদিনের বেশি হয়নি। এখানে সাধন পান্ডেই মেইন ফ্যাক্টর, মানে যিনিই দাঁড়ান, সাধন পান্ডের পরিবার থেকে তার স্ত্রী দাঁড়িয়েছিলেন। তো সেইখানে আমি বলবো যে সাধন পান্ডেই জন্যেই কিন্তু ভোটটা হয়েছে এবং তাকে দেখেই মানুষ ভোট দিয়েছে, মানে তৃণমূলের যারা জয় পেয়েছে কিন্তু সেই জায়গাতে দাঁড়িয়েছে। ভোটের মার্জিনটা কিন্তু অনেকটা বেড়েছে, আগেরবার যে মার্জিনটা ছিল তার থেকে প্রচুর ভোটের মার্জিনটা বেড়েছে। বলা যেতে পারে। আসলে কুণাল ঘোষের প্রসঙ্গে আরো আসতে হচ্ছে, কারণ এখানে যে একটা কোর কমিটি গঠন করা হয়েছিল, সেই কোর কমিটির বিষয় কিন্তু এখনো জয়প্রকাশ মজুমদার তৃণমূলের রাজ্য সভাপতি তিনি জানাচ্ছেন যে কোর কমিটি তৈরি করা হয়েছিল তার শীর্ষে তো কুণাল ঘোষ রয়েছে এবং তার মেম্বার হিসেবেও তিনি থাকবেন। মানে এটা কি প্রমাণ করছে না যে একটা বড় ভূমিকা পালন করেছেন? অবশ্যই কুণাল ঘোষকে বাড়তি দায়িত্ব দেওয়া হয়েছিল এখানে, এবং দীর্ঘ পর্যালোচনা বৈঠকও হয়েছিল এবং কুণাল ঘোষ সেখানে কিন্তু সফল, অবশ্যই সফল। এই ভোটের ফলাফল যদি দেখা যায় 60,000-এর ওপরে মার্জিন, তো এটা একটা নিঃসন্দেহে একটা সফল জায়গা। এবং বিরোধী প্রার্থীদের যে বিতর্ক, অডিও বিতর্ক যদি
নাও রাখি, কিন্তু বিরোধিতা এখানে কিন্তু সেভাবে নেই। কল্যাণ চৌধুরীকে বিতর্কের জায়গা প্রথম থেকে যদি বলা হয় তাহলে যখন সাধন পান্ডে তিনি যখন ওখান থেকে বিধায়ক হচ্ছেন, তারপরে তার মৃত্যুর পরে 2022 সালে তখন এই নির্বাচন প্রক্রিয়া নিয়ে কিন্তু আদালতে গিয়েছিলেন কল্যাণ চৌধুরী। সেই মামলাটার জন্য এত দেরি হলো, এতটা দেরি হলো, 6 মাস পরে হওয়ার কথা ছিল, সেই ভোট পিছিয়ে এসে সেই 2024 সালে এলো। তো এই যে কল্যাণ চৌধুরীর সাথে বিতর্ক কিন্তু প্রথম থেকে একটা জড়িয়ে আছে, পরপর 3বার তিনি হেরে গেছেন, আর যেটা নিয়ে কুণাল ঘোষকে রীতিমতো ওটাই ব্যাপার যে এখানে সাধন পান্ডেই মেইন ফ্যাক্টর। সাধন পান্ডের এতেই ভোটটা হয়েছে, এবং সেখানে যিনি দাঁড়ান, মানে সাধন পান্ডের পরিবারের যিনি দাঁড়ান, তার একটা অ্যাডভান্টেজ বরাবরই ছিল। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি বলবো যে তাছাড়া উত্তর কলকাতায় আসন এবারও তৃণমূল জিতেছে, খুব বড় ব্যবধানে জিতেছে। মানিকতলা এমন একটা আসন যেখানে তৃণমূলের কিন্তু প্রথম থেকেই লিড ছিল, আমরা দেখেছি লোকসভা নিরিখে যদি সেই জায়গাটা এগিয়ে ছিল, এবং সেই লিডটা তারা ধরে রাখতে পেরেছে, শুধু নয় তার থেকে বাড়িয়েছে অনেকটাই লিড। এবং সেই হিসেবে আমি বলবো যে এই জায়গাটায় তৃণমূল কিন্তু এগিয়েই ছিল। এটা এবার কত মার্জিনে জিতবে সেটার একটা দেখার বিষয় ছিল, এবং সেক্ষেত্রে আমরা দেখতে পেলাম যে একটা বড় ব্যবধানে তারা জয়ী হয়েছে, এবং এটা প্রত্যাশিতই ছিল যে তৃণমূলের অ্যাডভান্টেজ। এটা ঠিক যে 3টে আসনে বিজেপি এগিয়ে ছিল লোকসভা নির্বাচনের নিরিখে, সেইগুলো কিন্তু প্রায় অনেকটাই রিকভার তো করেইছে, এবং সেখানে জয়ও পেয়েছে। এবং তৃণমূল কংগ্রেস 3টি আসন ছিনিয়ে নিয়েছে, যেটা মুখ্যমন্ত্রীও যেটা বলছিলেন, যে তিনিও সন্তোষ প্রকাশ করেছেন যে বিজেপির হাতে 3টি আসন ছিল, সেই 3টি আসনই আবার তৃণমূল জয় পেয়ে গেছে, এবং তৃণমূলের থেকে নিয়ে গেছে। প্রথমে আমরা বাগদার দিকে যদি তাকাই তাহলে কিন্তু 13 বছর পর সেখানে বলতে গেলে আবার ঘাসফুল ফুটেছে। রানাঘাটের দিকে যদি নজর রাখি, এখানে খুব গুরুত্বপূর্ণ একজন প্রার্থী তৃণমূলের মুকুটমণি অধিকারী, যিনি 38,000-এরও বেশি ভোটে জয়লাভ করেছেন। এখানেও কিন্তু একটা মতুয়া ভোট একটা ফ্যাক্টর ছিল, এখানেও ছিল, এখানে একটা মতুয়া ফ্যাক্টর তো নিশ্চয়ই রয়েছে, কারণ নিজে মুকুটমণি নিজেও একজন মতুয়া, এবং তিনিও বিজেপিতে ছিলেন, সেখান থেকে আবার ফিরে গেছেন তৃণমূলে, এবং সেখানেও বিজেপি এগিয়ে ছিল, সেই জায়গাটাও রিকভার করেছে তৃণমূল, এবং তারপরে তারা জয় পেয়েছে। এটাও হচ্ছে ব্যাপার যে লোকসভা নির্বাচনে এত বড় একটা জয় পাওয়ার পরে স্বাভাবিকভাবেই শাসক দলের ওপর একটা আস্থা নিশ্চয়ই বেড়েছে। তারপরে আমি বলবো যে লক্ষ্মীর ভাণ্ডার একটা বড় ইস্যু, বিরাট বড় ইস্যু, এবারেও নির্বাচনে সেটা কিন্তু দেখা গেল যে সেই ব্যাপারটা রয়েছে। এবং পাশাপাশি দেশ জুড়ে বিজেপির যে ধাক্কা খাওয়া লোকসভা নির্বাচনে, সেটা একটা বড় ফ্যাক্টর নিশ্চয়ই, সেটাও একটা ফ্যাক্টর, যে সেই আস্থাটা কি বিজেপি তাহলে আর নেই, কি থাকছে না, বা কমে গেছে, সেটা একটা কিন্তু প্রশ্ন এসেই গেল। সেই ধাক্কাটা বিজেপি কিন্তু খেয়েছে, এবং সেই কারণেই আমার মনে হয় এই ফলটা প্রত্যাশিতই ছিল। মুকুটমণি অধিকারীর প্রসঙ্গে যখন একটা কথা বলতে হচ্ছে, সেটা হচ্ছে আমরা দেখেছি শিল্প সংক্রান্ত বিষয়ে যখন এই আসে, তখন একে অপরকে দোষারোপ করার একটা ট্রেন্ড বলতে গেলে দেখা যায়। কেন্দ্র রাজ্যকে দোষ দেয়, রাজ্য কেন্দ্রকে দোষ দেয়। এই মুকুটমণি অধিকারী যে নদিয়া জেলার যে অন্যতম শিল্প তাঁত শিল্পের কথা, যে শিল্প শাড়ি শিল্পের যে বিষয়, সেখানে উনি বারবার অভিযোগ করেছেন যে যন্ত্র শিল্পের যে জায়গাটা, সেটা অনেকটা মানে হস্তশিল্পের অনেকটাই ক্ষতি হয়েছে, এবং মূলত তিনি দায়ী করেছেন যে কেন্দ্রের অতিরিক্ত জিএসটি বসানোর যে বিষয়টা। এই যে দোষারোপের যে ব্যাপারটা, এটা কোথাও গিয়ে ওভারঅল পুরো বিষয়টার ক্ষতি করছে বলে মনে হচ্ছে? না, এটা তো রাজনৈতিক ব্যাপার, দোষারোপ থাকবেই। কেন্দ্রের প্রকল্পের দোষারোপ মানুষ, সাধারণ মানুষ তারা তো চাইবে যে শিল্প হোক, স্বাস্থ্য হোক, প্রত্যেকটা বিষয় এটা অবশ্যই থাকবে, এবং এই দোষারোপের রাজনৈতিক দোষারোপ তো চলতেই থাকবে। এটা তৃণমূল যেরকম করছে, যে কোনো বিরোধী দল যখনই থাকবে সরকারের বিরুদ্ধে করবে, কেন্দ্রে শাসক দল তাদের বিরুদ্ধে করবে, রাজ্যে আমরা দেখেছি বিরোধিতা যেরকম আছে সেরকম তো থাকবেই। কিন্তু এক্ষেত্রেও বলবো যে সার্বিকভাবে যে উন্নয়নটা দরকার ছিল, সেটা ধাক্কা খেয়েছে নিশ্চয়ই। সেই জায়গা থেকে দাঁড়িয়ে রাজ্যের শাসক দল কতটা সমন্বয় করতে পারে, কেন্দ্র রাজ্য সমন্বয় একটা তো থাকে, সেই সমন্বয়টা যদি থাকতে পারে। একটা বিষয় দিয়ে যেটা শেষের দিকে যেতে চাইবো, যে আমরা সম্প্রতি লোকসভা নির্বাচনের আগে সিঙ্গুরে যে পরিস্থিতি মানুষকে দেখিয়েছি, যে মানুষ কিন্তু কোনো রাজনীতির রং দেখতে চাইছে না সাম্বদা। মানুষ যেটা বলছেন যে শিল্প হোক, সিঙ্গুরের ক্ষেত্রে শুধু নয়, প্রত্যেকটা জায়গায় মানুষ বলছেন যে সামগ্রিকভাবে একে অপরকে দোষারোপ করা বন্ধ করে মানুষের উন্নতি হোক। তো এই জায়গাটায় বোধহয় প্রতিটা দলকে, যে আমরা দেখলাম আজ 4টে জায়গায় তৃণমূল জয়লাভ করলো, 3টে সিট তারা রীতিমতো ছিনিয়ে নিল বিজেপি থেকে, কিন্তু ওভারঅল মানুষ কতটা তাদের থেকে সুযোগ সুবিধা পাচ্ছে, এটাই বোধহয় একটা বড় ফ্যাক্টর
হওয়া দরকার, কারণ 1.5 বছরের জন্য মসনদে তাদেরকে বসানো হচ্ছে, আবার 26 সালে নির্বাচন, এর মাঝে পুরসভার ভোটও রয়েছে। প্রত্যেকটা বিষয় বোধহয় মানুষের এক্সপেকটেশনের একটা জায়গা কোথাও থাকছে যে তারা যেন প্রপার সুযোগ সুবিধাটা পায়। হ্যাঁ, এটা অবশ্যই যে কোনো ক্ষেত্রেই এটা কর্মসংস্থানের একটা ব্যাপার থাকেই, এবং সেই জায়গাটায় নজর দেওয়ার দরকার হয়। প্রত্যেকটা রাজনৈতিক দলেরই এটা তার একটা গুরুত্বপূর্ণ কাজ। এবং বিভিন্ন সময় আমরা শুনতে শুধু পাই না, দেখতেও পারি যে পশ্চিমবঙ্গ থেকে পরিযায়ী শ্রমিক হয়ে যাচ্ছে, যে কোনো সে আইটি সেক্টরের হোক কি একজন মিস্ত্রির কাজ করুক, অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গ থেকে পরিযায়ী হয়ে ভিন রাজ্যে চলে যাচ্ছে, কারণ এখানে কর্মসংস্থান নেই। সেই জায়গাটা গুরুত্ব দিয়ে নিশ্চয়ই ভাবতে হবে যে কোনো জায়গাতে, যেখানে ইন্ডাস্ট্রিয়াল জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলোতে নতুন করে নজর দেওয়াটা দরকার, শাসক দলের ক্ষেত্রেও দরকার। এবং তার সঙ্গে যেটা বলছিলাম একটু সমন্বয়, কেন্দ্র রাজ্য সমন্বয় ভীষণভাবেই দরকার। দোষারোপের থেকে সমন্বয় যদি থাকে, মানুষের স্বার্থে যদি কাজ করার থাকে, সেটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়, এবং সেটা আসলে মানুষেরই কাজে লাগে। রাজনীতির ঊর্ধ্বে উঠে হস্তশিল্পই হোক বা গোটা যে কোনো শিল্প। এতক্ষণ আমরা উপনির্বাচন সংক্রান্ত চর্চায় ছিলাম আমাদের চিফ রিপোর্টার সামজিৎ ঘোষের সঙ্গে। এরকম আরো অনেক নানা বিষয়ে চর্চা নিয়ে আমরা ফিরে আসবো, তবে তার জন্য আপনাদের চোখ রাখতে হবে তারা নিউজের পর্দায়।